নমস্কার। আজকে তোমাদের ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল 19 সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হবে। আর্টিকেল 19কে ভারতীয় সংবিধানের পার্ট 3, যার মধ্যে মৌলিক অধিকার বর্ণিত হয়েছে, তাকে ব্যাকবোন অফ পার্ট 3 বলা হয়। এবং এই আর্টিকেল 3-র যে সমস্ত রাইটসগুলো রয়েছে, সেই রাইটসগুলো একমাত্র যারা ভারতের নাগরিক তারাই উপভোগ করতে পারেন। এর আগের ভিডিওগুলোতে আমি মৌলিক অধিকারের বিভিন্ন ধারাগুলি নিয়ে আলোচনা করেছি, 12 থেকে শুরু করে 18 পর্যন্ত। আজকে 19 নম্বর ধারা নিয়ে তোমাদের আলোচনা করব তোমাদের সঙ্গে। এতে কি বলা হয়েছে, এর মধ্যে যে অধিকারগুলোর কথা বলা হয়েছে তা হলো, অল সিটিজেন শ্যাল হ্যাভ দি রাইটস টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, to assemble peaceably and without arms, to form associations or unions, cooperative societies, to move freely throughout the territory of India, to reside and settle in any part of territory of India, and to practice any profession or to carry on any occupation, trade or business. আর্টিকেল 19-এর মধ্যে মোট 6টি স্বাধীনতার অধিকারের কথা ঘোষণা করা হয়েছে। এই 6টি স্বাধীনতার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ সেটি হলো ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, যেটি যে কোনো গণতন্ত্রের মেরুদণ্ড। এবং এই অধিকারের ভিত্তিতেই নাগরিকগণ সাধারণত বিভিন্ন সোশ্যাল এবং পলিটিক্যাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত হতে পারে, যা গণতন্ত্রের ভিতকে আরও মজবুত করে থাকে। এখন এই ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন নিয়ে আমরা পরের স্লাইডে বিস্তারিত আলোচনা করব। আর্টিকেল 19 ক্লজ 1, যেখানে আমরা 6টি অধিকারের কথা আগের স্লাইডে বললাম, তার মধ্যে উল্লেখযোগ্য হলো আর্টিকেল 19 ক্লজ 1 সাবক্লজ এ, যাতে বলা হয়েছে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। এই ফ্রিডম অফ স্পিচ অফ এক্সপ্রেশন এই অধিকারের মধ্যেই কতগুলো অধিকার সুপ্ত অবস্থায় রয়েছে, যেটা আমরা বিভিন্ন সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিভিন্ন কেসে অবজারভেশন থেকে আমরা এটা জানতে পারি। কি রয়েছে? নাম্বার 1, রাইট টু এক্সপ্রেস ভিউজ অ্যান্ড ওপিনিয়ন। নাম্বার 2, ফ্রিডম অফ এক্সপ্রেশন। নাম্বার 3, right to propagate and publish opinion, right to commercial speech and freedom of press, right to broadcast and right to communication, right to information, right to criticize and right to be silent. এতগুলো অধিকার শুধুমাত্র স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন এই ক্লজটির মধ্যেই সুপ্ত অবস্থায় রয়েছে, যেগুলো বিভিন্ন সময়ে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিভিন্ন কেসের অবজারভেশন থেকে জানা যায়। এই রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, এটা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের যে বিশেষ কারণগুলোর জন্য প্রদান করা হয়ে থাকে, তা হলো ফর ডিসকভারি অফ ট্রুথ, অর্থাৎ সত্যকে উদ্ঘাটন করবার জন্য। 2 নাম্বার, সেলফ ডেভেলপমেন্ট অ্যান্ড সেলফ ফুলফিলমেন্ট, অর্থাৎ আত্ম উন্নয়নশীলতার জন্য এবং পরিপূর্ণতার জন্য এই স্বাধীনতার অধিকার অবশ্যই জরুরি। নাম্বার 3, এক্সপ্রেসিং বিলিফ অ্যান্ড পলিটিক্যাল অ্যাটিটিউড, অর্থাৎ নিজের বিশ্বাস এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রকাশ করার জন্য এই অধিকার অবশ্যই দরকার। অ্যান্ড অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ ডেমোক্রেসি, অর্থাৎ গণতন্ত্রে সক্রিয়ভাবে যাতে যুক্ত হওয়া সম্ভব হয়, সেই জন্য এই অধিকারটিকে অবশ্যই স্বীকৃত হতে হবে কোনো একটি রাষ্ট্রের নাগরিকদের জন্য। তাহলে আমরা আর্টিকেল 19 ক্লজ 1 সাবক্লজ এতে যে অধিকারগুলো পেলাম, সেই অধিকারগুলো ভিত্তিতেই আমরা যে স্বাধীনতা ভোগ করে থাকি, সেই স্বাধীনতা আমাদের গণতন্ত্রকে মজবুত করে
এবং গণতন্ত্রের যে অবলম্বন সেই অবলম্বন সুরক্ষিত হয়। যেখানে সুপ্রিম কোর্ট ফ্রিডম অফ স্পিচ যেটা রয়েছে তাকে ইনএলিয়েনেবল রাইটস অ্যাডজাংক্ট টু দ্য রাইট টু লাইফ বলেছেন, অর্থাৎ আর্টিকেল 21-এর সঙ্গে ফ্রিডম অফ স্পিচ ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। কারণ আমরা জানি আর্টিকেল 21 যেখানে রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টির কথা বলা হয়েছে, এবং রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টির ক্ষেত্রে স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের স্বাধীনতা দেওয়া গুরুত্বপূর্ণ এবং অতি আবশ্যক একটি স্বাধীনতা। এই স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন নিয়ে সুপ্রিম কোর্টে বিভিন্ন সময়ে যে কেসগুলো হয়েছিল সেগুলো এই স্লাইডে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। যেখানে ইন্ডিয়ান এক্সপ্রেস নিউজ পেপার ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া 1985-এ এই কেসটি হয়েছিল, যেখানে ফ্রিডম অফ প্রেসকে 19(1) ক্লজ সাব ক্লজ এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে বলে উল্লেখ করা হয়েছিল। অর্থাৎ ফ্রিডম অফ প্রেস সম্বন্ধে ভারতীয় সংবিধানে আলাদা করে কোনো স্বাধীনতার অধিকার দেওয়া হয়নি। এটি ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের মধ্যেই এটা সুপ্ত অবস্থায় রয়েছে। অপরদিকে আব্বাস ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া 1971-এ যে কেসটিতে হয়েছিল, যেখানে সেন্সরশিপ অ্যান্ড ক্লাসিফিকেশন অফ ফিল্মস বিটুইন ইউ অ্যান্ড এ was held to be valid and was justified under Article 19(2) of the Constitution. এখন আর্টিকেল 19(2) কী রয়েছে? আর্টিকেল 19(2) এ রয়েছে রেস্ট্রিকশন। কার রেস্ট্রিকশন? আর্টিকেল 19(1) ক্লজ এতে যে 19(1) ক্লজ এতে যে অধিকারের কথা বলা হয়েছে সেই অধিকারগুলো 19+2 যে রেস্ট্রিকশান রয়েছে সেই রেস্ট্রিকশানগুলো ব্যতি রেখে যে কোনো নাগরিক এই অধিকার ভোগ করতে পারবে। এবং সেই ভিত্তিতেই আব্বাস ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া এই কেসটিতে বলা হয়েছিল কোনো সিনেমার ক্ষেত্রে ইউ ফর ইউনিভার্সাল, এ ফর অ্যাডাল্ট এই দুটি শব্দ প্রয়োগ আইনগতভাবে বৈধ। বিজয় ইমানুয়েল ভার্সাস স্টেট অফ কেরালা 1986 এই কেসটি হয়েছিল, যেটাকে ন্যাশনাল অ্যান্থাম কেস বলা হয়। সেখানে বলা হয়েছিল যে আমরা মত প্রকাশ যেমন করতে পারি তেমনি আমরা কোনো বিষয়ে সাইলেন্ট থাকতে পারি, এবং এই সাইলেন্ট থাকার যে অধিকার সেই অধিকারটিও রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের মধ্যেই রয়েছে। অপরদিকে পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া 1997-এ যেটি হয়েছিল, যেটিকে বলা হয় টেলিফোন ট্যাপিং কেস, যেখানে বলা হয়েছিল টেলিফোন ট্যাপিং ভায়োলেটস আর্টিকেল 19(1)(a আনলেস ইট কামস উইদিন দি গ্রাউন্ডস অফ রিজনেবল রেস্ট্রিকশন আন্ডার আর্টিকেল 19(2). অপরদিকে ব্রিজভূষণ ভার্সাস স্টেট অফ দিল্লি এতে বলা হয়েছিল আর্টিকেল 19 মেনলি ইনফ্লুয়েন্স বাই ইউএস কনস্টিটিউশনাল ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম যে অ্যামেন্ডমেন্ট ঘটেছিল সেই অ্যামেন্ডমেন্টের ভিত্তিতেই সেই অ্যামেন্ডমেন্টের যে স্বাধীনতা দেওয়া হয়েছিল ফ্রিডম অফ স্পিচ অর প্রেস, এই কনসেপ্ট থেকেই বা এই দর্শন থেকেই ভারতবর্ষে এই ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের ধারণাটি গৃহীত হয়েছে। এবং যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড প্রেস এই শব্দ বা এই যে কনসেপ্ট ধারণা এখান থেকেই আমাদের সংবিধানে যেহেতু গৃহীত হয়েছে ফ্রিডম অফ স্পিচ এবং এক্সপ্রেশন, তাই আমেরিকান কনস্টিটিউশনের প্রিন্সিপাল অনুযায়ী এই ফ্রিডম অফ স্পিচ এবং প্রেস দুটো যেহেতু বলা হয়েছে, তাই এক্ষেত্রে আমরা শুধুমাত্র ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন গ্রহণ করলেও তার মধ্যে প্রেসের যে অধিকার বা প্রেসের যে স্বাধীনতার অধিকার সেটা লুকিয়ে রয়েছে, অর্থাৎ সেটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। অপরদিকে সেক্রেটারি মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং ভার্সাস ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এই কেসটিতে বলা হয়েছিল ব্রডকাস্টিং ইনক্লুডস ইন ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। তো এই কেসগুলো ছাড়াও আরেকটি কেস ল ছিল যেটি হচ্ছে সকল পেপার্স ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া, যেখানে বলা হয়েছিল স্টেট কুড নট মেক এনি ল which directly affected the circulation of newspaper for that would amount to a violation of freedom of speech
অর্থাৎ রাষ্ট্র কোনো প্রেস সংক্রান্ত যে প্রেসের যে সমস্ত নিউজগুলো রয়েছে বা নিউজের যে সার্কুলেশন রয়েছে, কত সার্কুলেশন হবে বা কত সংখ্যায় সেটা প্রকাশিত হবে, সেই বিষয়ে কোনো আইন রচনা করতে পারে না। আইন রচনা করলে সেটা ইনভ্যালিড হিসেবে গৃহীত হবে, কারণ সেটি রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন এর পরিপন্থী। অপরদিকে ফ্রিডম অফ প্রেসকে বলা হয়েছে স্পেসিস, হুইচ ফ্রিডম অফ এক্সপ্রেশন ইজ এ জেনাস। অর্থাৎ ফ্রিডম অফ প্রেস হচ্ছে স্পেসিস অ্যান্ড ফ্রিডম অফ এক্সপ্রেশন জেনাস, অর্থাৎ ফ্রিডম অফ এক্সপ্রেশন থেকেই জন্ম হয়েছে ফ্রিডম অফ প্রেস, বা বলা যেতে পারে পার্ট অফ ফ্রিডম অফ এক্সপ্রেশন হলো ফ্রিডম অফ প্রেস। তো এছাড়াও বি আর আম্বেদকর যেটা বলেছিলেন যে নো নিড টু ক্রিয়েট স্পেশাল প্রভিশন ফর প্রেস, অর্থাৎ প্রেসের সংক্রান্ত স্বাধীনতা, প্রেস বিষয়ক যে স্বাধীনতা, সে বিষয়ে আলাদা করে সংবিধানে উল্লেখ করার কোনো প্রয়োজন নেই, কারণ সেটি অলরেডি ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের মধ্যেই এমপ্লয়েড অবস্থায় রয়েছে। তাহলে আমরা প্রথমে 19(1) ক্লজ এতে যেটা পেলাম ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, সেখানে কতগুলো রাইটসের কথা আমরা বললাম। সেই রাইটসের সঙ্গে সঙ্গে সেই রাইটস রিলেটেড যে কেস লগুলো হয়েছিল, সেই কেস লগুলো আমরা এই স্লাইডে উল্লেখ করলাম। এবার আমরা পরের স্লাইডে উল্লেখ করব বিভিন্ন ধরনের, এছাড়া আরেকটি কেস ল রয়েছে, সেটি উল্লেখ করার পরে আমরা পরের স্লাইডে তার রেস্ট্রিকশানগুলো কী কী রয়েছে সেই রেস্ট্রিকশানগুলো আমরা আলোচনা করব। এখানে একটি গুরুত্বপূর্ণ কেস লয়ের কথা বলা হয়েছে এই স্লাইডে, যেটা ইউনিয়ন অফ ইন্ডিয়া ভার্সাস নবীন জিন্দাল, 2004 সালে এটি হয়েছিল। এটি ইম্পর্টেন্ট কিছু অবজারভেশান দিয়েছিল, সেই অবজারভেশানগুলো তোমাদের বলবো। যেটি হচ্ছে ন্যাশনাল ফ্ল্যাগ উত্তোলন করার যে অধিকার, সেই অধিকারটাও রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের মধ্যে রয়েছে, এবং সেই ন্যাশনাল ফ্ল্যাগ উত্তোলনের ক্ষেত্রে কতগুলো গাইডলাইন্স রয়েছে বা ফ্ল্যাগ কোড রয়েছে। সেই ফ্ল্যাগ কোডগুলো যদি আমরা মেনটেন করে ফ্ল্যাগ হোস্টিং করি, তাহলে সেক্ষেত্রে আমাদের মৌলিক অধিকারটি আমরা সুবিধা ভোগ করতে পারবো। অপরদিকে সেটা যদি আমরা ভায়োলেশন করি, ফ্ল্যাগ কোড যদি আমরা ব্যবহার না করি বা সেটার ক্ষেত্রে আমরা যদি মান্যতা প্রদান না করে আমরা নিজের ইচ্ছে অনুযায়ী ন্যাশনাল ফ্ল্যাগকে আমরা হোস্ট করে থাকি, তাহলে সেক্ষেত্রে সেটি ন্যাশনাল ফ্ল্যাগ বা জাতীয় মর্যাদার অবমাননা করা হবে। সেই সূত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে। কোথায় বলা হয়েছে? যেখানে বলা হয়েছে যে এমব্লেম অ্যান্ড নেমস প্রিভেনশন অফ ইম্প্রপার ইউজ অ্যাক্ট 1950 অ্যান্ড প্রিভেনশন অফ ইনসাল্ট টু ন্যাশনাল অনার্স অ্যাক্ট 1971। এছাড়া 2002 সালে ন্যাশনাল ইন্ডিয়ান ফ্ল্যাগ কোড পরিবর্তন হয়েছে বা রিভাইজড হয়েছে। সেখানে এখন যেটা অধিকার দেওয়া হয়েছে যে ন্যাশনাল ফ্ল্যাগ নাগরিক তাদের বাড়িতে বা অফিসে বা ফ্যাক্টরিতে যে কোনো দিন, বছরের যে কোনো দিন উত্তোলন করতে পারে। স্টিং অপারেশন নিয়ে একটি বিষয় এখানে, একটি কেস ল এখানে গুরুত্বপূর্ণ, যে অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাই যে বিভিন্ন সময়ে মিডিয়ারা স্টিং অপারেশন করে থাকে এবং স্টিং অপারেশনের ভিত্তিতে কিছু সত্য তথ্য আমাদের সামনে উঠে আসে। তো এখন প্রশ্ন আসতে পারে যে স্টিং অপারেশন কি সাংবিধানিকভাবে বৈধ? কারণ এটি রাইট টু প্রাইভেসির পরিপন্থী, যেটা আর্টিকেল 21 এর ব্যাখ্যাতে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে রাইট টু প্রাইভেসি আর্টিকেল 21 এর একটি অংশ। তাহলে স্টিং অপারেশনের ক্ষেত্রে অনিরুদ্ধ বাহাল অ্যান্ড অ্যানাদার ভার্সাস স্টেট অফ দিল্লি, যে 2010 সালে হয়েছিল, একটি অবজারভেশন দিয়েছিলেন, যেটি হলো রাইট টু কন্ডাক্ট স্টিং অপারেশন কামস আন্ডার দি রাইট টু ফ্রি স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। অর্থাৎ স্টিং অপারেশন করার যে বিষয়টি মিডিয়া করে থাকে, সেটি 19(1) সাবক্লজ এর মধ্যেই তার অধিকার পেয়েছে স্টিং অপারেশন করার, কারণ সেখানে সত্য উদ্ঘাটন করার যদি তাদের সত্য উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে সেটা সাংবিধানিকভাবে বৈধ বিষয়। কারণ স্টিং অপারেশনস আর মেথডস অফ আনকভারিং ইনফরমেশন অ্যান্ড দি হার্ট অফ জার্নালিজম হ্যাজ টু বি পাবলিক ইন্টারেস্ট অ্যান্ড স্টিং অপারেশন সার্ভ পাবলিক ইন্টারেস্ট। অর্থাৎ পাবলিক ইন্টারেস্টের জন্য যদি স্টিং অপারেশন হয়ে থাকে, তাহলে সেটি আর্টিকেল 19 ক্লজ 1 এবং সাবক্লজ এর অধিকারের দ্বারা সেটি সুরক্ষিত হবে, নচেত সেটি ইনভ্যালিড হিসেবে
বিচার বিভাগ ঘোষণা করতে পারে। এবার আমরা পরের স্লাইডে আলোচনা করব যে রিজনেবল যে রেস্ট্রিকশানগুলো রয়েছে সেই রিজনেবল রেস্ট্রিকশানগুলো কী কী রয়েছে। আর্টিকেল 19 ক্লজ 2-তে বলা হয়েছে কার উপরে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বা রেস্ট্রিকশান দেওয়া হয়েছে, সেটি হলো আর্টিকেল 9 ক্লজ 1 সাব ক্লজ এ, যাতে মত বিনিময় এবং মত প্রকাশের যে অধিকার, যাতে মত বিনিময় এবং মত প্রকাশের অধিকারের উপর এই রেস্ট্রিকশানগুলো আরোপ করা হয়েছে এবং এই রেস্ট্রিকশানগুলো অবশ্যই রিজনেবল হতে হবে। তা রেস্ট্রিকশানগুলো কটি রয়েছে? মোট 8টি রেস্ট্রিকশান দেওয়া হয়েছে আর্টিকেল 19 ক্লজ 1 সাব ক্লজ এর পরিপন্থী হিসেবে। কতগুলো রেস্ট্রিকশান দেওয়া হয়েছে, যেমন সভরিনিটি এবং ইন্টিগ্রিটি, যেটা 16তম অ্যামেন্ডমেন্টে ভারতীয় সংবিধানের অ্যামেন্ডমেন্ট নাম্বার 16 অনুযায়ী এই সভরিনিটি ইন্টিগ্রিটি বিষয়টিকে সংযুক্ত করা হয়েছে, যাতে বলা হয়েছে মত বিনিময় এবং মত প্রকাশ এই দুটো বিষয় যদি দেশের সার্বভৌম এবং অখণ্ডতা বিরোধী হয় তাহলে সেটি রেস্ট্রিক্টেড হবে। অপরদিকে সিকিউরিটি অফ স্টেট অর্থাৎ রাষ্ট্রের নিরাপত্তাজনিত সমস্যা যদি তৈরি করে তাহলে সেক্ষেত্রে রাষ্ট্র চাইলে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারে। অপরদিকে ফ্রেন্ডলি রিলেশনস উইথ ফরেন কান্ট্রিজ, যেটা ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অনুযায়ী ভারতবর্ষের সংবিধানে সংযুক্ত হয়েছে এই ক্লজটি, যেখানে বলা হয়েছে যে এই ক্লজের ভিত্তিতে যে অধিকার দেওয়া হয়েছে সেই অধিকারের দ্বারা যদি ফ্রেন্ডলি যে রাষ্ট্রগুলো রয়েছে, যে সমস্ত বন্ধু রাষ্ট্র রয়েছে, তারা যদি সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেক্ষেত্রে চাইলে রাষ্ট্র সেই মত বিনিময় বিষয়টিকে নিয়ন্ত্রণ করতে পারে। অপরদিকে পাবলিক অর্ডার, যেটি ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অনুযায়ী 1951 সালে সংযুক্ত হয়েছে, অর্থাৎ রাষ্ট্র চাইলে জনশৃঙ্খলার স্বার্থে মত বিনিময় বা প্রকাশটিকে নিয়ন্ত্রণ করতে পারে। অপরদিকে ডিসেন্সি অ্যান্ড মরালিটি, এই অর্থাৎ নৈতিকতা বিরোধী যদি মত প্রকাশ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে রাষ্ট্র সেটা নিয়ন্ত্রণ করতে পারে। অপরদিকে কন্টেম্প্ট অফ কোর্ট, অর্থাৎ নাগরিকের যদি তার মত প্রকাশের অধিকার আছে বলেই সে যদি ইচ্ছে অনুযায়ী কোর্টের কোনো রায় নিয়ে ঋণাত্মক এবং যেটা রাষ্ট্রের হিতে হবে না এই ধরনের কোনো মন্তব্য যদি করে থাকে বা এই ধরনের কোনো মত প্রকাশ যদি করে থাকে এবং সেটি কোর্ট যদি মনে করে থাকে সেই এক্সপ্রেশনটি কন্টেম্প্ট অফ কোর্ট হয়েছে, তাহলে সেক্ষেত্রে রাষ্ট্র সেটাকে নিয়ন্ত্রণ করতে পারে। অপরদিকে ডিফামেশন অর ইনসাইটমেন্ট টু অ্যান অফেন্স, অর্থাৎ কোনো কথা বলা বা কোনো মত প্রকাশ এই বিষয়গুলো দিয়ে যদি কাউকে অনুপ্রাণিত করা হয় যে কোনো ঘটনা ঘটানোর ক্ষেত্রে অপরাধ করার জন্য, তাহলে সেই বিষয়টিকেও রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে পারে, অর্থাৎ মত বিনিময় বা প্রকাশটিকে নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে আমরা এই 8টি রেস্ট্রিকশান পেলাম, যে রেস্ট্রিকশানের বাইরে যে কোনো নাগরিক স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারেন। তাহলে এই রেস্ট্রিকশান যেগুলো রাষ্ট্র আরোপ করতে পারে সেই রেস্ট্রিকশানগুলো কিভাবে আরোপিত হবে এবং সেক্ষেত্রে আরোপিত করার ক্ষেত্রে কী কী বিষয়কে মাথায় রেখে সেই রেস্ট্রিকশান করা হবে সেগুলো সম্বন্ধে সুপ্রিম কোর্ট বিভিন্ন সময়ে বিভিন্ন রায় প্রদান করেছেন। তেমনি এখানে তোমরা দেখবে এসেনশিয়াল এলিমেন্টস অফ রেস্ট্রিকশান, অর্থাৎ এই জারি করার ক্ষেত্রে কতগুলো এলিমেন্টস এসেনশিয়ালি মেনে এই রেস্ট্রিকশান করতে হবে। সেটি হলো এই রেস্ট্রিকশান অবশ্যই ইম্পোজ করতে হবে বাই অথরিটি অফ ল, অর্থাৎ যিনি সত্যই এটি জারি করার ক্ষমতা সম্পন্ন তিনি একমাত্র এটি জারি করতে পারেন। অপরদিকে এই রেস্ট্রিকশানগুলো অবশ্যই রিজনেবল হতে হবে, এছাড়াও এবং এটি পারপাসফুল হতে হবে এবং যে রেস্ট্রিকশান আরোপ করা হয়েছে সেটি জুডিশিয়াল রিভিউয়ের আন্ডারে অবশ্যই থাকতে হবে, অর্থাৎ যে রেস্ট্রিকশান দেওয়া হয়েছে সেটি চাইলে আদালত সেটির পুঙ্খানুপুঙ্খ বিচার করতে পারে, সেই রেস্ট্রিকশানটা আদৌ রিজনেবল কিনা সেই বিষয় নিয়ে জুডিশিয়াল রিভিউয়ের ক্ষমতাও রাখতে হবে। টেস্ট অফ রিজনেবলনেস অফ রেস্ট্রিকশান শুড ফলো, অর্থাৎ এই রিজনেবলনেস কী বিষয়গুলোকে ফলো করে রিজনেবলনেস বিষয়টিকে বলা হবে, অর্থাৎ এই যে রেস্ট্রিকশানগুলো যে রিজনেবল করার কথা বলা হয়েছে তাহলে কোন বিষয়গুলোকে মান্যতা দিলে রেস্ট্রিকশানগুলোকে রিজনেবল বলা হবে সেই সম্বন্ধেও এখানে বলা হয়েছে।
যে যদি সেটি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অনুযায়ী হয়ে থাকে এবং যদি সেক্ষেত্রে আরবিটারিনেস না থাকে, অর্থাৎ রাষ্ট্রের স্বেচ্ছাধীন অপপ্রয়োগ যদি না ঘটে থাকে, বা এক্সেসিভ নেচারের যদি রেস্ট্রিকশন না হয়ে থাকে, নো অ্যাবস্ট্রাক্ট অর জেনারেল প্যাটার্নের যদি না হয়, অপরদিকে ভ্যালুজ এবং সোশ্যাল নিডস অনুযায়ী যদি রেস্ট্রিকশন হয়ে থাকে, এবং যদি প্রসিডিউরাল এবং সাস্টেনশিভ রিজনেবলস থাকে, তাহলেই সেই রেস্ট্রিকশানগুলোকে বলা হবে রিজনেবল রেস্ট্রিকশান। তা আশা করি এই 19 ক্লজ 1 এবং সাব ক্লজ এ যে অধিকার এবং তার রেসপেক্টে যে রিজনেবল রেস্ট্রিকশান, সেই রিজনেবল রেস্ট্রিকশানগুলো সম্বন্ধে এখানে বলা হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি নেক্সট স্লাইডে যাব, যেখানে বলা হয়েছে আর্টিকেল 19 ক্লজ 1 সাব ক্লজ বি, এবং এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে, যেখানে বলা হয়েছে টু অ্যাসেম্বল পিসিবলি অ্যান্ড উইদাউট আর্মস, অর্থাৎ নাগরিক প্রথমে মত প্রকাশ করতে পারে স্বাধীনভাবে, অপরদিকে নাগরিকেরা একত্রিত হয়ে শান্তিপূর্ণভাবে নিরস্ত্রভাবে তারা জমায়েত হতে পারে, এবং জমায়েত হওয়ার যে অধিকার সেটাও প্রদান করা হয়েছে আর্টিকেল 19-এর মধ্যেই, 19-এর ক্লজ 1 এবং বি এর মধ্যে। এই যে আর্টিকেল 19 ক্লজ 1 সাব ক্লজ বি এর মধ্যে যে রাইটসগুলো স্বীকৃত হয়েছে সেটি হলো রাইট টু হোল্ড মিটিং, অর্থাৎ যে কোনো নাগরিক চাইলে যে কোনো মিটিংয়ে জয়েন করতে পারে বা মিটিং অর্গানাইজ করতে পারে। অপরদিকে রাইট টু টেক আউট প্রসেশন, অর্থাৎ নাগরিকরা প্রসেশন বের করতে পারে বা প্রসেশনে জয়েন করতে পারে। রাইট টু পিসফুল প্রোটেস্ট, অর্থাৎ রাষ্ট্র যদি কোনো নাগরিক বিরোধী আইন রচনা করে, যদি নাগরিকদের মনে হয় সেটা তাদের স্বার্থের পরিপন্থী, তাহলে তারা শান্তিপূর্ণভাবে তার প্রোটেস্ট বা তার বিরোধিতা করার ক্ষমতা তারা পেয়ে থাকে আর্টিকেল 19 ক্লজ 1 সাব ক্লজ বি অনুযায়ী। এই সম্বন্ধে কিছু কেস ল রয়েছে, যেখানে বাবুলাল প্যারাটি ভার্সাস স্টেট অফ মাদ্রাস মহারাষ্ট্র, এতে বলা হয়েছে রাইট টু টেক আউট প্রসেশনস অর টু হোল্ড ডেমনস্ট্রেশন অর পাবলিক মিটিংস অ্যাজ পার্ট অফ ফ্রিডম টু অ্যাসেম্বল পিসফুলি, অর্থাৎ বাবুলাল প্যারাটে ভার্সাস স্টেট অফ মহারাষ্ট্রে বলাই হয়েছে যে আর্টিকেল 19 ক্লজ 1 সাব ক্লজ বি এটি স্বীকৃতি প্রদান করেছে যে কোনো ডেমনস্ট্রেশনে অংশগ্রহণ করার ক্ষেত্রে, বা কোনো ডেমনস্ট্রেশন দেওয়ার ক্ষেত্রে, পাবলিক মিটিংয়ে জয়েন করার ক্ষেত্রে, বা কোনো প্রসেশন বের করার ক্ষেত্রে। অপরদিকে রামলীলা ময়দান ইনসিডেন্ট ভার্সাস হোম সেক্রেটারি ইউনিয়ন অফ ইন্ডিয়া অ্যান্ড আদার্স 2012 সালে এই কেসটি হয়েছিল, এতে সুপ্রিম কোর্ট বলেছে যে সিটিজেন্স হ্যাভ এ ফান্ডামেন্টাল রাইটস টু অ্যাসেম্বলি অ্যান্ড পিসফুল প্রোটেস্ট দ্যাট ক্যানট বি টেকেন অ্যাওয়ে বাই অ্যান আরবিটারি এক্সিকিউটিভ অর লেজিসলেটিভ অ্যাকশন, অর্থাৎ স্বাধীন এবং শান্তিপূর্ণভাবে নিরস্ত্রভাবে যদি কেউ কোনো প্রোটেস্ট করে থাকে বা কোনো বিরোধিতা করে থাকে বা ধর্ণা দিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটি তার সাংবিধানিক অধিকারের ভিত্তিতেই সেটি সে করতে পারে। সেটি আর্টিকেল 19 ক্লজ 1 সাব ক্লজ বিতে উল্লেখ করা হয়েছে। তবে এই অ্যাসেম্বলি কোনগুলো ক্ষেত্রে আনলফুল বলা হবে, সেটি সিআরপিসি 144 এতে বলা হয়েছে যদি সেই অ্যাসেম্বলি বা সেই জমায়েত যদি লিগ্যাল ফোর্সকে প্রতিবন্ধকতা করে থাকে, অর্থাৎ পুলিশ প্রশাসনকে প্রতিবন্ধকতা করে থাকে, বা যদি বল প্রয়োগ করে থাকে, বা ক্রিমিনাল ট্রেসপাস করে থাকে, বা পজেশন অফ প্রপার্টি অফ আদার্স, অন্যের প্রপার্টি যদি সে অধিকার করে থাকে, বা ক্রিমিনাল ফোর্স যদি ইউজ করে থাকে, এই গ্রাউন্ডগুলি যদি ঘটে থাকে তাহলে কোনো অ্যাসেম্বলিকে আনলফুল অ্যাসেম্বলি বলা হবে। এবং সেক্ষেত্রে পুলিশ যে জিনিসটা করে থাকে সেটি হলো, আর সিআরপিসি 129 অনুযায়ী পুলিশ ইনস্ট্রাক্ট করে প্রথমে সেই অ্যাসেম্বলিকে ডিসপার্স করার জন্য, এবং যদি ডিসপার্স না হয় আইপিসি 151 অনুযায়ী পুলিশ অ্যাকশান গ্রহণ করতে পারে, বা পুলিশ যে আইনি পদ্ধতি আছে সেই আইনি পদ্ধতি অবলম্বন করে ব্যবস্থা গ্রহণ করতে পারে। ঠিক এই কারণের জন্যই যে কোনো প্রসেশন বা যে কোনো অ্যাসেম্বলির ক্ষেত্রে প্রায়র পুলিশ পারমিশনের প্রয়োজন হয়ে থাকে। সিআরপিসি সেকশন 144(6) গভর্নমেন্টকে পাওয়ার দিয়েছে 5 জন বা তার বেশি নাগরিক যদি অ্যাসেম্বল হয় সেটিকে আনলফুল হিসেবে ঘোষণা করা। তাহলে আমরা এই স্লাইডে যেটা পেলাম, একদিকে তাকে নাগরিকদের সাংবিধানিক অধিকার প্রদানের কথা বলা হয়েছে, অপরদিকে কিছু রেস্ট্রিকশান প্রোভাইড করা হয়েছে, সেই অ্যাডমিনিস্ট্রেটিভ রেস্ট্রিকশান প্রোভাইড করা হয়েছে, সেই রেস্ট্রিকশানগুলো নিয়ে আমরা আলোচনা করলাম।
এর পরের স্লাইডে আমরা আলোচনা করব আর্টিকেল 19(1)(b) এর রেস্ট্রিকশানগুলো কী কী, যেটি আর্টিকেল 19 ক্লজ 3-তে উল্লেখ করা হয়েছে। যদি সেই অধিকারটি সভরেনিটি, ইন্টিগ্রিটি এবং পাবলিক অর্ডারকে ভায়োলেট করে, অর্থাৎ কোনো নাগরিকেরা যদি অ্যাসেম্বল হয় এবং সেই অ্যাসেম্বলি থেকে যদি দেখা যায় যে সেটি ভারতের সার্বভৌমের ক্ষেত্রে সমস্যা হতে পারে, ভারতের অখণ্ডতা সংহতির ক্ষেত্রে প্রশ্নচিহ্ন তুলে দিতে পারে, যদি জনশৃঙ্খলা বিনষ্ট হয়, তাহলে এই গ্রাউন্ডগুলো দেখিয়ে রাষ্ট্র সেই অ্যাসেম্বলিকে নিয়ন্ত্রণ করতে পারে। এই রেস্ট্রিকশানগুলোকেও সেই আমরা 19 ক্লজ 1 সাব ক্লজ এতে যে রিজনেবল রেস্ট্রিকশনের কথা বলা হয়েছিল, এই রেস্ট্রিকশানগুলো কিন্তু রিজনেবল রেস্ট্রিকশান অবশ্যই হতে হবে এবং সেটি অথরিটি অফ ল দ্বারা আরোপিত হতে হবে এবং সেটি পারপাসফুল হতে হবে, এবং সেই রিজনেবলনেসকে টেস্ট করার জন্য কতগুলো পদ্ধতি অবলম্বন করতে হবে, বা বলা যেতে পারে সেই রিজনেবলনেস যে রয়েছে সেই রেস্ট্রিকশানগুলো সেইটির জন্য কী করতে হবে। Reasonable restriction should not be arbitrary or of an excessive nature. Reasonableness should be substantive and procedural. অপরদিকে নরেন্দ্র কুমার ভার্সাস ইউনিয়ন এই কেসটিতে বলা হয়েছিল রেস্ট্রিকশন ডিড নট মিন ডিপ্রাইভেশন, অর্থাৎ রেস্ট্রিকশন করা হবে কিন্তু সেক্ষেত্রে সেটা যেন বঞ্চনাতে পরিণত না হয়। তাই এই রেস্ট্রিকশনগুলো আমরা পেলাম আর্টিকেল 19 ক্লজ 3-তে, যা আর্টিকেল 19 ক্লজ 1 সাব ক্লজ বি এর উপর আরোপ করা হয়ে থাকে। এবার আমরা আলোচনা করব আর্টিকেল 19 ক্লজ 1 সাব ক্লজ সি, যেখানে বলা হয়েছে রাইট টু ফ্রিডম টু ফর্ম অ্যাসোসিয়েশনস, ইউনিয়নস অর কোঅপারেটিভ সোসাইটিস। তা এই অধিকার থেকে যেটি নাগরিকরা ভোগ করে থাকে সেটি হলো যে কোনো ধরনের অ্যাসোসিয়েশন নাগরিক গঠন করতে পারে, সেটি পলিটিক্যাল পার্টি হতে পারে, ক্লাব হতে পারে, সোসাইটি হতে পারে, কোম্পানি হতে পারে, অর্গানাইজেশন হতে পারে, এন্টারপ্রেনারশিপ হতে পারে। এছাড়াও ট্রেড ইউনিয়ন গঠন করার ক্ষমতা নাগরিকদের রয়েছে। অপরদিকে কোঅপারেটিভ সোসাইটি গঠন করার ক্ষমতাও নাগরিকদের প্রদান করা হয়েছে 19 ক্লজ 1 সাব ক্লজ সি অনুযায়ী। তবে এই ক্লজটি যে অধিকারগুলোকে স্বীকার করে না সেটি হলো রাইট টু স্ট্রাইক, রাইট টু লক আউট অ্যান্ড রাইট টু ডিফর্ম রাইভাল ইউনিয়ন। অর্থাৎ অ্যাসোসিয়েশন গঠন করা যেতেই পারে, নাগরিকরা অ্যাসোসিয়েশন গঠন করতেই পারে, কিন্তু সেই অ্যাসোসিয়েশন যদি স্ট্রাইক নামক অবৈধ কাজ করে থাকে তাহলে সেই ক্ষেত্রে লিগ্যাল অ্যাকশন নেওয়ার ক্ষমতা রাষ্ট্রের রয়েছে। অপরদিকে যদি লক আউট করে থাকে সেক্ষেত্রেও সেটা অবৈধ হিসেবে ঘোষণা করা যেতে পারে। অপরদিকে যদি রাইভাল কোনো ইউনিয়ন থাকে সেই রাইভাল ইউনিয়নকে ডিফর্ম করা বা সেটাকে ভেঙে দেওয়ার অধিকার কিন্তু প্রদান করা হয়নি। এ বিষয়ে টিকে রঙ্গরাজন ভার্সাস স্টেট অফ তামিলনাড়ু এই রায়টিতে বলা হয়েছে রাইট টু ফর্ম অ্যাসোসিয়েশন ডাজ নট ক্যারি দি রাইট টু স্ট্রাইক। অর্থাৎ এই রায়ে এটা স্পষ্ট উল্লেখ করা হয়েছে রাইট টু স্ট্রাইক কোনো অধিকার নয় বা কোনো মৌলিক অধিকার হিসেবে স্বীকার করা হয় না। অর্থাৎ রাইট টু স্ট্রাইক কনস্টিটিউশনাল রাইট না হলেও সেটি একটি লিগ্যাল বা স্ট্যাচুটরি রাইটের মর্যাদা রাইট টু স্ট্রাইক পেয়ে থাকে কিছু শর্ত সাপেক্ষে। Section 22 of Industrial Dispute Act prohibits strikes in public utility service, and Section 23 puts a general prohibition on strikes in any industrial establishment. Hence, strikes are generally illegal. However, Section 24, subclause 3, provides that a strike called in response to an illegal lockout will not be illegal. অর্থাৎ ইল্লিগাল লকআউট যদি করা হয় এবং এই ইল্লিগাল লকআউটকে যাতে ইলিগাল লকআউট যাতে উঠে যায় সেই জন্য যদি কোনো স্ট্রাইক করা থাকে তাহলে সেটিকে অবৈধ ঘোষণা করা যাবে না। এদিকে লকআউট সম্বন্ধে যেটা বলা হয়েছে, এ লকআউট ডিক্লেয়ার্ড ইন কনসিকুয়েন্স অফ অ্যান ইলিগাল স্ট্রাইক ইজ লিগাল। ইলিগাল স্ট্রাইকের এগেনস্টে যদি লকআউট হয়ে থাকে তাহলে আবার তাকে সেটাকে লিগাল বলা যাবে, সেটা সেকশন 24 ক্লজ 3-তে বলা হয়েছে। অর্থাৎ একদিকে যেমন ইলিগাল লকআউটের বিরুদ্ধে স্ট্রাইক করার ক্ষমতা প্রদান করা হয়েছে লিগ্যাল রাইটসে, অপরদিকে ইলিগাল স্ট্রাইকের বিরুদ্ধে লকআউট করার ক্ষমতাও দেওয়া হয়েছে লিগ্যাল রাইটস হিসেবে। অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ভার্সাস ন্যাশনাল ইন্ডাস্ট্রি ট্রাইব্যুনাল 1962-তে যে কেসটি হয়েছিল তাতে লকআউট বা স্ট্রাইক সম্বন্ধে স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে এটা আর্টিকেল 19 ক্লজ 1 সাব ক্লজ সিতে অধিকারভুক্ত নয়, অর্থাৎ এর অধিকারের মধ্যে এটিকে রাখা হয় না।
অপরদিকে হাজি মোহাম্মদ ভার্সাস ডিস্ট্রিক্ট বোর্ড মালদা, এখানে বলা হয়েছে ইট ওয়াজ হেল্ড দ্যাট এ রেস্ট্রিকশন রিকোয়ারিং এ টিচার টু টেক প্রায়ার পারমিশন টু এনগেজ ইন পলিটিক্যাল অ্যাক্টিভিটি ইজ এ রিজনেবল রেস্ট্রিকশন। অর্থাৎ টিচারদের কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিতে যোগদান করার ক্ষেত্রে প্রায়ার পারমিশন অবশ্যই জরুরি। তা আশা করি তোমাদের আর্টিকেল 19 ক্লজ 1 সাবক্লজ সি সম্বন্ধে যে অধিকারগুলো দেওয়া হয়েছে সেগুলো সম্বন্ধে জানলে এবং তার যে রেস্ট্রিকশানগুলো দেওয়া হয়েছে সেই রেস্ট্রিকশানগুলো কিছু জানলে। অপরদিকে এর কনস্টিটিউশনাল যে রেস্ট্রিকশান 19 ক্লজ 4 দেওয়া হয়েছে সেগুলি বলবো এবারে। অর্থাৎ এই রাইট টু ফর্ম অ্যাসোসিয়েশন, ইউনিয়ন বা কোঅপারেটিভ সোসাইটি, এদের যে রেস্ট্রিকশান বা এগুলো কোন কোন ক্ষেত্রে রেস্ট্রিক্টেড হতে পারে সেটি হলো গিয়ে সভারেন্টি, ইন্টিগ্রিটি, মরালিটি, পাবলিক অর্ডার। এই রেস্ট্রিকশানগুলো অর্থাৎ এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো যদি লঙ্ঘিত হয় সেই অধিকার ভোগ করতে গিয়ে, তাহলে সেই অধিকার অবশ্যই রেস্ট্রিক্টেড হবে। আমরা এবার চলে আসবো আর্টিকেল 19 ক্লজ 1 সাবক্লজ ডি, যেখানে বলা হয়েছে মুভ ফ্রিলি থ্রু আউট দি টেরিটরি অফ ইন্ডিয়া। অর্থাৎ ভারতবর্ষের যে কোনো স্থানে কোনো নাগরিক স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারে, স্বাধীনভাবে চলাফেরা করবে, সেক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা কেউ করতে পারে না। এতে বলা হয়েছে ফ্রিডম অফ মুভমেন্ট হ্যাজ টু ডাইমেনশন। অর্থাৎ যদি আমরা মুভমেন্টের বিষয়টিকে আলোচনা করি, মুভমেন্টের বিষয়টিকে দুটি ডাইমেনশনে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে ইন্টারনাল মুভমেন্ট, অপরটা এক্সটার্নাল মুভমেন্ট। ইন্টারনাল মুভমেন্টটি আমাদের আর্টিকেল 19 ক্লজ 1 সাবক্লজ ডি দ্বারা প্রোটেক্টেড হয়েছে। অপরদিকে এক্সটার্নাল যে মুভমেন্ট সেটি পার্সোনাল লাইফ অ্যান্ড লিবার্টি যেটি রয়েছে আর্টিকেল 21-এ সেটির দ্বারা প্রোটেক্টেড হয়েছে। অর্থাৎ রাইট টু ইন্টারনাল মুভমেন্ট বলতে এখানে বোঝানো হচ্ছে দেশের মধ্যে নাগরিকদের চলাফেরার সে স্বাধীনতা, সেটিকে বলা হচ্ছে। অপরদিকে এক্সটার্নাল বলতে বিদেশে ভ্রমণ বা সেই ভ্রমণ শেষে দেশে ফিরে আসার যে বিষয় সেটিকে বলা হচ্ছে এক্সটার্নাল ডাইমেনশন, এবং সেটি প্রোটেক্টেড হয়েছে আর্টিকেল 21-এর দ্বারা। আর্টিকেল 19 ক্লজ 1 সাবক্লজ ডি এর কতগুলো রেস্ট্রিকশান যেটা 19 ক্লজ 5-এ দেওয়া হয়েছে, সে রেস্ট্রিকশান হলো গিয়ে যে যদি জেল পাবলিকদের ইন্টারেস্টের পরিপন্থী হয়, অর্থাৎ আমি একজন নাগরিক বিভিন্ন স্থানে ঘোরাফেরার কারণে যদি জেনারেল পাবলিকদের ইন্টারেস্ট লঙ্ঘিত হয় বা তাদের স্বার্থ যদি বিঘ্নিত হয়, তাহলে সেক্ষেত্রে আর্টিকেল 19 ক্লজ 1 সাবক্লজ ডি রেস্ট্রিক্টেড হবে বা রাষ্ট্র সেক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করতে পারে বা নিয়ন্ত্রণ করতে পারে। অপরদিকে যে শিডুল ট্রাইবস এলাকাগুলোর বা ট্রাইবালস এলাকা রয়েছে তাদের যাতে কোনো ধরনের সমস্যা তৈরি না হয়, যদি সমস্যা হয়ে থাকে তাহলে সে রাষ্ট্র চাইলে পরে এই অধিকারটিকে নিয়ন্ত্রণ করতে পারে। এই রেস্ট্রিকশানগুলো সম্বন্ধেও আগের স্লাইডে যে কথাগুলো বলা হয়েছিল যেটি অথরিটি অফ লয়ের দ্বারা আরোপিত হতে হবে, এটা রিজনেবল হতে হবে এবং এটা পারপাসফুল হতে হবে। অপরদিকে রিজনেবলনেসের রেস্ট্রিকশান সেটা নো আরবিট্রারিনেস থাকবে, নট এক্সেসিভ নেচারের হবে এবং ইন্টেলিজেন্ট কেয়ার নিয়ে এই রেস্ট্রিকশানগুলো তৈরি করতে হবে বা আরোপ করতে হবে। স্টেট অফ ইউপি ভার্সাস কৌশাল্যা 1964-এ উল্লেখ করা হয়েছিল ইমোরাল ট্রাফিক প্রিভেনশন অ্যাক্ট 1956 অনুযায়ী যে প্রোভাইড ফর রেস্ট্রিকশন অন রাইটস অফ মুভমেন্ট অফ প্রস্টিটিউটস অ্যান্ড রিমুভাল অফ প্রস্টিটিউটস অফ এনি প্লেসেস। অর্থাৎ নাগরিকদের স্বাধীনভাবে দেশের বিভিন্ন স্থানে ঘোরাফেরার অধিকার দেওয়া হলেও প্রস্টিটিউট যারা রয়েছে তাদের স্বাধীনভাবে ঘোরাফেরা করার ক্ষেত্রে নিয়ন্ত্রণ রেখা টানা হয়েছে এবং তাদের উচ্ছেদের কথাও বলা হয়েছে। অপরদিকে সুনীল ভাত্রা ভার্সাস দিল্লি অ্যাডমিনিস্ট্রেশন কেসে বলা হয়েছে যে প্রিজনার্সদের মুভমেন্ট সেটাও রেস্ট্রিক্টেড মুভমেন্ট হবে, তারা আর্টিকেল 19 ক্লজ 1 সাবক্লজ ডি দ্বারা অধিকার প্রাপ্ত হবে না। এবার আমরা পরের স্লাইডে চলে যাব, যেখানে আর্টিকেল 19 ক্লজ 1 ক্লজ ই যাতে বলা হয়েছে ফ্রিডম টু রিসাইড অ্যান্ড সেটেল ইন এনি পার্ট অফ টেরিটরি অফ ইন্ডিয়া। অর্থাৎ ভারতবর্ষের যে কোনো স্থানে বসবাস করার অধিকার বা যে কোনো স্থানে সেটেলড হওয়ার অধিকার প্রদান করা হয়েছে। ফ্রিডম অফ মুভমেন্ট অ্যান্ড ফ্রিডম টু রিসাইড অ্যান্ড সেটেল আর কমপ্লিমেন্টারি টু ইচ আদার। অর্থাৎ স্বাধীনভাবে চলাফেরা বা ঘোরার সঙ্গে কোনো স্থানে বসবাস করা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, কোনোটি ছাড়া সম্ভব নয়। এ বিষয়ে ওলগা টেলিস অ্যান্ড আদার্স ভার্সাস বোম্বে মিউনিসিপ্যাল কর্পোরেশন যে কেসটি হয়েছিল তাতে বলা হয়েছিল নো রাইট টু সেটেল ইন পেভমেন্টস, ফুটপাথস অর অ্যাক্সেসরি রোডস অ্যান্ড স্লামস। অর্থাৎ
স্বাধীনভাবে যে কোনো স্থানে বসবাস করার অধিকার নাগরিকরা পেয়ে থাকলেও যে সমস্ত রাস্তা রয়েছে বা ফুটপাথ রয়েছে বা স্লামস রয়েছে সেই সমস্ত স্থানে তাদের রিসাইড বা সেটেল করার অনুমতি এই ক্লজটি প্রদান করেনি। এই ক্লজটির কিছু রেস্ট্রিকশন আর্টিকেল 19 ক্লজ 5-এ দেওয়া হয়েছে, যেটি হচ্ছে জেনারেল পাবলিকদের যদি ইন্টারেস্ট পরিপন্থী হয় তাহলে রেস্ট্রিক্টেড হতে পারে, রাষ্ট্র রেস্ট্রিকশন জারি করতে পারে। অপরদিকে রেস্ট্রিকশন ফর দি প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ শিডিউল ট্রাইব, অর্থাৎ শিডিউল ট্রাইবদের স্বার্থ পরিপন্থী হলে সেটি অবশ্যই রেস্ট্রিক্টেড হবে। এবার আমরা আলোচনা করব আর্টিকেল 19 ক্লজ 1 সাব ক্লজ জি, যেখানে বলা হয়েছে রাইট টু প্র্যাকটিস এনি প্রফেশন অর টু ক্যারি অন এনি অকুপেশন, ট্রেড অর বিজনেস, অর্থাৎ নাগরিকেরা যে কোনো ধরনের পেশা, যে কোনো ধরনের চাকুরি বা যে কোনো ধরনের বাণিজ্য তারা গ্রহণ করতে পারে। তাদের রাইট টু লাইফ বা রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টির যে ধারণা আমাদের সংবিধানের আর্টিকেল 21-এ দেওয়া হয়েছে, সেটিকে প্রতিপালন করবার জন্য আর্টিকেল 9 ক্লজ 1 সাব ক্লজ জিতে এই জীবিকার কথা বা জীবিকার স্বাধীনতার কথা বলা হয়েছে। এখানে প্রফেশন শব্দটিতে কী বোঝানো হয়? প্রফেশন সাধারণত স্পেশালি ওয়ান দ্যাট ইনভলভস প্রলং ট্রেনিং অ্যান্ড ফর্মাল কোয়ালিফিকেশান, অর্থাৎ প্রফেশনের ক্ষেত্রেও সেই ব্যক্তি স্বাধীনতার অধিকার ভোগ করে থাকে, যেখানে স্পেশাল কোয়ালিফিকেশান এবং ট্রেনিংয়ের প্রয়োজন হয়। অকুপেশন মানে আর্নিং অফ লিভিং বোঝানো হয়ে থাকে, ট্রেড বলতে জব রিকোয়ারিং ম্যানুয়াল স্কিল অ্যান্ড স্পেশাল ট্রেনিং। অপরদিকে বিজনেস ইজ ডিফাইন্ড অ্যাজ অ্যান অর্গানাইজেশন অর এন্টারপ্রাইজিং এন্টিটি এনগেজড ইন কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল অর প্রফেশনাল অ্যাক্টিভিটিস। তা আমাদের ভারতীয় সংবিধানের আর্টিকেল 19 ক্লজ 1 সাব ক্লজ জিতে এই চারটি বিষয়কেই স্বাধীনভাবে করার অধিকার প্রদান করা হয়েছে নাগরিকদের। আর্টিকেল 19 ক্লজ 1 সাব ক্লজ জি এর কিছু রেস্ট্রিকশান রয়েছে। সেই রেস্ট্রিকশানগুলি হলো কি? অর্থাৎ জেনারেল পাবলিক ইন্টারেস্ট পরিপন্থী হলে সেটা রেস্ট্রিক্টেড হতে পারে। অপরদিকে রাষ্ট্র চাইলে পরে কোনো প্রফেশন বা কোনো বাণিজ্যকে নিয়ন্ত্রণ করতে পারে এবং মনোপলি হিসেবে ঘোষণা করতে পারে, বা কোনো প্রফেশন বা কোনো বিজনেসের ক্ষেত্রে টেকনিক্যাল কোয়ালিফিকেশান বা প্রফেশনাল কোয়ালিফিকেশানকে মাত্রা হিসেবে রাখতে পারে। অর্থাৎ এই তিন ধরনের রেস্ট্রিকশান আর্টিকেল 19 ক্লজ 1 সাব ক্লজ জিকে নিয়ন্ত্রণ করতে পারে। এই আর্টিকেলটির যে অধিকার, সেই অধিকার একমাত্র রাষ্ট্রের বিরুদ্ধে অধিকার দেওয়া হয়েছে। এটি কোনো পার্টিকুলার পার্সনের বিরুদ্ধে দেওয়া হয়নি। অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে এক্ষেত্রে প্রতিরোধ সৃষ্টি করে থাকে, তাহলে এই আর্টিকেলের ভিত্তিতে সেই অধিকার তিনি ভোগ করবেন না, অর্থাৎ সেটি কনস্টিটিউশনাল রাইটস হিসেবে তিনি ভোগ করতে পারবেন না। পি এ ইনামদার ভার্সাস স্টেট অফ মহারাষ্ট্র 2005 সালে এই কেসটিতে বলা হয়েছিল এডুকেশন অ্যাজ অ্যান অকুপেশন, অর্থাৎ শিক্ষাকেও এক্ষেত্রে একটি অকুপেশন হিসেবে বলা হয়েছে। আশা করি তোমরা সকলেই আর্টিকেল 19-এর বিষয়টি বুঝতে পারলে। সবশেষে এটাই বলার যে আর্টিকেল 19 ভারতবর্ষের নাগরিকদের স্বাধীনতার অধিকার প্রদান করেছে। মোট 6 ধরনের স্বাধীনতা তারা পেয়ে থাকে। এই 6 ধরনের স্বাধীনতা পাওয়ার ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশান আরোপ করা হয়েছে রাষ্ট্রের তরফে, অর্থাৎ সেই রেস্ট্রিকশান ব্যতি রেখে যে কোনো নাগরিক স্বাধীনতার সেই অধিকারগুলো ভোগ করতে পারে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে তারা অংশগ্রহণ করতে পারে। তাদের মত প্রকাশ, মত বিনিময়, কোনো অ্যাসেম্বলি গঠন, অ্যাসোসিয়েশন গঠন, বিভিন্ন স্থানে ঘোরাফেরা করার অধিকার এবং সেটেল হওয়ার অধিকার দেওয়া হয়েছে। জীবিকা নির্ধারণের জন্য অকুপেশন বা প্রফেশনকে বেছে নেওয়ার অধিকার দেওয়া হয়েছে। তো সেই এই যে আর্টিকেল 19, এই অধিকারগুলো নাগরিকদের প্রদান করা হয়েছে বলেই এই আর্টিকেল 19-কে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের মেরুদণ্ড হিসেবে ঘোষণা করা হয়েছে বা মেরুদণ্ড হিসেবে তাকে দেখা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরের ভিডিওতে আমরা আর্টিকেল 20 নিয়ে আলোচনা করব।